দোষী সিভিক ভলেন্টিয়ারের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারপতি অনির্বাণ দাস। এরই পাশাপাশি রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। আপনারা জানেন শনিবারই বিএনএস এর 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয় রায়কে। বিএনএস এর 64, 66 এবং 103 এর এক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয় রায়কে। বিএনএস এর 64 যাবজ্জীবন কারাদণ্ড, বিএনএস এর 66 আমৃত্যু কারাদণ্ড এবং বিএনএস এর 103 এর 1 যাবজ্জীবন কারাদণ্ডের এই 3টি ধারাতেই দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয় রায়কে। এবং আপনারা জানেন যে শনিবারই কিন্তু বিচারপতি বলেছিলেন যে সর্বোচ্চ সাজা সেক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখলাম আজকে বিচারক তিনি বলছেন যে এই ঘটনা তিনি মনে করছেন না বিরলের মধ্যে বিরলতম অপরাধ, সেক্ষেত্রে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারপতি অনির্বাণ দাস। আমৃত্যু তাকে জেলেই থাকতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় এমনটাই মনে করেছেন বিচারপতি, তবে আমরণ জেলেই থাকতে হবে সঞ্জয় রায়কে। রাজ্য সরকারকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশও দেওয়া হলো আদালতের তরফে। 3টি ধারায় অর্থাৎ বিএনএস এর 64, 66 এবং 103 এর 1 এই 3টি ধারাতেই দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। অন্যদিকে আপনারা জানেন যে সময় ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতে, সে সময় নির্যাতিতার পরিবারের তরফে বলা হয়েছে আমরা ক্ষতিপূরণ চাই না, বিচার চাই। এবং অন্যদিকে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এই সাজা ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন। তাদের মুখে আবারও শোনা যায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। একদিকে আপনারা জানি যে সিবিআই এবং পরিবারের তরফে যেখানে সর্বোচ্চ সাজার পক্ষে সওয়াল করা হয়েছিল সেখানে সিবিআই এর যুক্তি মানলেন না বিচারক। বিরলের মধ্যে বিরলতম অপরাধ তিনি মনে করছেন না এই ঘটনাকে, কিন্তু কেন মান্যতা নয় সিবিআই এর যুক্তিকে সেখানে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসে যে সেটা কি শুধু তথ্য প্রমাণের অভাব নাকি তদন্তে ফাঁক, কোথায় প্রশ্ন উঠছে ওয়াকিবহুল মহলে, কিন্তু এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যে প্রশ্ন বারবার উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে সিবিআই পরিবারের তরফে আমরা দেখেছি সর্বোচ্চ সাজার পক্ষে সওয়াল করা হয়েছে, সেখানে সিবিআই এর এই যুক্তি মানলেন না বিচারক। তিনি বলছেন যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় এমনটাই পর্যবেক্ষণ বিচারপতির। একাধিক প্রশ্ন উঠছে এই নিয়ে, কোথাও তদন্তে ফাঁক থেকে গেল নাকি প্রমাণের অভাব, এই নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে। মৌমিতা। একেবারেই সানন্দ, একাধিক প্রশ্ন এর আগেও সামনে এসেছে। এর আগেও আমরা দেখেছি নির্যাতিতার পরিবার তারা এইরকম বিভিন্ন 20টি প্রশ্ন তারা আদালতের কাছে রেখেছিলেন এবং বিভিন্ন সময় তদন্তে গাফিলতি নাকি যে গতিতে সিবিআই তদন্ত হওয়ার দরকার ছিল সেই গতিতে সিবিআই তদন্ত করেননি। অনেক কাউকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে, অনেক অভিযুক্তদেরকে, কারণ আমরা জানি যে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল তাদেরকে কিন্তু পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে তারা জামিন পেয়ে যান, তাদের বিরুদ্ধে কোনো রকম চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। এবং আজকে যে কারণে বিচারকের এই মন্তব্য যে এই ঘটনা বিচারক মনে করেননি যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ, তার কারণ হিসেবে অনেকগুলো তথ্য উঠে আসছে। সম্ভাব্য কারণ যেগুলো মনে করা হচ্ছে যে এই আজকের যে রায়দান হয়েছে অর্থাৎ আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার যে সাজা ঘোষণা হলো আজকে, সেটা কিন্তু বেশিরভাগটাই হয়েছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে, অর্থাৎ যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আদালতে জমা দিয়েছিল সিবিআই তার ভিত্তিতেই এই রায়দান হয়েছে। অর্থাৎ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মধ্যে কি রয়েছে, ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স থেকে পাওয়া সঞ্জয় রায়ের ব্লুটুথ হেডফোনের ছেঁড়া অংশ, তার পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ যেখানে ঘটনার দিন অর্থাৎ 8ই আগস্ট এবং 9ই আগস্ট একাধিকবার সঞ্জয় রায়কে হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছে। সেমিনার রুম অর্থাৎ চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে তাকে ঢুকতে দেখা গিয়েছে, সেমিনার রুমের করিডোরে তার গতিবিধি দেখা গিয়েছে, সেই সংক্রান্ত সিসি ক্যামেরার ফুটেজ এবং সঞ্জয় রায়ের যে পোশাক উদ্ধার হয়েছিল, যে পুলিশ ব্যারাকে সঞ্জয় রায় থাকতো
সেখান থেকেই তার জুতো এবং পোশাক উদ্ধার করে কলকাতা পুলিশ এবং সেই পোশাকের মধ্যেও রক্তের দাগ পাওয়া গিয়েছিল। অর্থাৎ সবটাই কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। অর্থাৎ সঞ্জয় রায় নিজে যে এই ধর্ষণ এবং খুনের মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে তার কোনো প্রত্যক্ষ প্রমাণ কিন্তু পাওয়া যায়নি, আর এরকম কোনো প্রমাণ আদালতে জমাও দিতে পারেনি সিবিআই। এবং যেহেতু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে পুরো বিচার প্রক্রিয়া হয়েছে, সেই তার ভিত্তিতেই 3টি ধারায় অর্থাৎ 64, 66 এবং 103 ক্লজ 1 3টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। তার ভিত্তিতেই চার্জ গঠন হয়েছে এবং দোষী সাব্যস্ত করা হয়েছে। তো সেক্ষেত্রে মনে করা হয়েছে যে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে বা সর্বোচ্চ সাজা দেওয়ার ক্ষেত্রে যদি সামান্যতম কোনো দ্বন্দ্ব থাকে বা সামান্যতম কোনো যদি কোনো রকম কোনো মনে হয় যে দেওয়ার সর্বোচ্চ সাজা দেওয়ার ক্ষেত্রে কোনো একটা ফাঁক রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় না। অন্তত ভারতীয় বিচার ব্যবস্থা অনুযায়ী এমনটাই হয়ে থাকে এবং সেই কারণেই বিচারক এটা মনে করেননি যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ এবং তাকে সর্বোচ্চ সাজা শোনাতে পারেননি বিচারক, তাকে একেবারেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এবং অবশ্যই এই বিষয়টা উল্লেখ করতে হবে যে যাবতীয় যে তথ্য প্রমাণ আদালতে সিবিআই জমা দিয়েছিল তার মধ্যে ভিজেরা পরীক্ষার রিপোর্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ভিজেরার রিপোর্টও কিন্তু এখনো পর্যন্ত আসেনি। অর্থাৎ যেটা বারবার করে নির্যাতিতার পরিবার তারাও বারবার করে বলছেন যে এই ঘটনা একাধিক ব্যক্তিরা জড়িত রয়েছেন বা সঞ্জয় রায় সেই বা কিভাবে জানলো যে তরুণী চিকিৎসক ওই দিন তিনি সেমিনার রুমেই ছিলেন, তিনি সেখানেই উপস্থিত ছিলেন। অর্থাৎ তদন্তে যে কিছুটা গাফিলতি রয়েছে সেই অভিযোগ কিন্তু বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং যে কারণে ডিরেক্টলি কোনো প্রমাণ অর্থাৎ সঞ্জয় রায়ের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ কিন্তু এই ঘটনার পক্ষে যায় সেরকম কোনো প্রমাণ কিন্তু আদালতে জমা দিতে পারেনি সিবিআই। এবং যে কারণে বিচারক সমস্ত দিক দাঁড়িপাল্লায় বিচার করে তুল্যমূল্য বিচার করে বিচারক তার ভিত্তিতেই রায় দিয়েছেন। এবং সেক্ষেত্রে যেটা বললাম যে সামান্যতম যদি ডাউট থাকে তাহলে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং যে কারণে আজকে কিন্তু সর্বোচ্চ সাজা দেওয়া গেল না বিচারককে। যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাওয়ার সেই রাস্তা খোলা থাকছে, সঞ্জয় রায়ের পক্ষেও উচ্চতর আদালতে তারা যেতে পারেন বা নির্যাতিতার পরিবারের তরফ থেকেও উচ্চতর আদালতে বা হাইকোর্টে আবেদন করা যেতেই পারে। কিন্তু আপাতত নিম্ন আদালত যে রায় দিয়েছে সেখানে কিন্তু একেবারেই যাবজ্জীবন কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হলো এবং তার সঙ্গে 50,000 টাকা তাকে জরিমানা এবং অনাদায় আরও 5 মাসের জেল এমনটাই কিন্তু সাজা শুনিয়েছেন বিচারক অনির্বাণ দাস। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। এই প্রসঙ্গে চিকিৎসকরা কি বলেছেন শোনাবো আপনাদের। আপনারা জানেন যে এই সাজা শোনার পরে কিন্তু আমরা দেখেছি যে ছবি উঠে এসছে যে তারাও ক্ষোভে ফেটে পড়েন এবং আজকেও তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন এবং বিচারের নামে কার্যত প্রহসন হয়েছে এমনটাই বক্তব্য চিকিৎসকদের। শোনাবো কি বলেছেন তারা। আমরা একদমই খুশি না, বিচারের নামে যে প্রহসন চলছে সেটাই প্রমাণিত হলো। এবং দেখুন, বিচারক ফাঁসির আদেশও দিতে পারলেন না। তার কারণ হয়তো দেখা যাবে সিবিআই যেভাবে তদন্ত করেছে তার মধ্যে প্রচুর ফাঁকফোকর রয়েছে। আসলে তো সিবিআই সত্যটাকে গোপন করতে চাইছে, কারা খুনের মূল চক্রী সেটাকে আড়াল করতে চাইছে, আর মাঝখান থেকে সঞ্জয় রায় নামক একজন সিভিক ভলেন্টিয়ারকে মাঝখানে এনে একমাত্র দোষী সাজাতে চাইছে। ফলে সাজানো জিনিসের যা হয় তাই আজকে হচ্ছে। এটা বিচারের নামে প্রহসন ছাড়া কিছুই নয়। এবং যেভাবে শুনলাম বিচারক বলেছেন যে এটা বিরলতম ঘটনা নয়, তাহলে আর কত নৃশংসতায় আর কত বর্বরতায় যদি একজন মেয়েকে খুন এবং ধর্ষণ করা হয় তাহলে বিরলতম ঘটনা বলা হবে সেটা আমাদের জানা নেই। ফলে আমরা ন্যায় বিচার পাইনি, প্রকৃত দোষীরা এখনও অধরা এবং যতদিন পর্যন্ত না প্রকৃত দোষীরা ধরা। নির্যাতিতার পরিবারের আইনজীবী কি বলছেন শোনাবো। যা যা তথ্য প্রমাণ উঠে এসছে সেই তথ্য প্রমাণের বেসিসে কোয়ান্টাম অফ পানিশমেন্ট যেটা আজকে ঘোষণা করেছেন তার মধ্যে সেকশন 64-এ লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন, সেকশন 66-এ লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যাজ টু হোল লাইফ এই পার্টটা লার্নেড কোর্ট স্পেসিফিক্যালি অ্যান্ড ক্যাটেগরিক্যালি বলেছেন। তার সাথে 17 লক্ষ টাকার একটা কম্পেনসেশন মানে ভিকটিমের প্যারেন্টসের উদ্দেশ্যে লার্নেড কোর্ট গ্রান্ট করেছেন এবং 103 সাবক্লজ 1 অফ দি বিএনএস সেইতে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং তার সাথে 50,000 টাকার ফাইন এটা ঘোষণা করেছে। এবং তার সাথে সাথে লার্নেড কোর্টের একটা বক্তব্য ছিল, সেটা হলো যে ইট ওয়াজ দ্য লায়াবিলিটি অফ দ্য স্টেট টু গিভ প্রোটেকশন টু দি ডটার when she was ডিসিজড ভিকটিম when she was on duty.
সো দিস ইজ ইট। বিচারক বলেন যে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এটা কি কোথাও কি কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যে কারণে এটা মনে হচ্ছে? এটা তো জাজমেন্টের কপিটা আমরা হাতে পাওয়ার পরে সেই জিনিসটা আমরা স্পেসিফিকভাবে বলতে পারবো বা সবার সামনে আনতে পারবো। এবং আমাদের পার্টে আমরা যে পয়েন্টসগুলো রেজ করেছিলাম সেই পার্টের সেই পয়েন্টসগুলোর উপরে লার্নেড কোর্ট সেটাকে দেখে নিয়ে সেই পার্টে লার্নেড কোর্ট অবজারভেশন রেখেছেন। এবার সেটা বাকি জাজমেন্টের কপিটা আমরা হাতে পেলে এভিডেন্সের উপরে হচ্ছে যে কারণে কি এটা সর্বোচ্চ সাজা দেওয়া গেল না? সর্বোচ্চ সাজা কেন দেওয়া গেল না আপনি মনে করছেন? এই পুরোটাই এই যেরকম আপনি আগের প্রশ্নটা করলেন সেমই জিনিস, যে সর্বোচ্চ সাজা কেন দেওয়া গেল না, কি ঘটনা কি হলো, এই পুরো পয়েন্টসগুলো জাজমেন্টের কপিতে প্রত্যেকটা ভাগে 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 বলা আছে। তো সেই ভাগগুলো আমরা পেলে আমরা সেই জিনিসটা রিলাবোরেট করে বলতে পারবো। এবং যদি সমস্ত তথ্য প্রমাণ না পাওয়া যেত তাহলে বিয়ন্ড অল রিজনেবল ডাউট এই আসামিকে সাজা দেওয়া যেত না। তথ্য প্রমাণ নিশ্চয়ই ছিল, সেই জন্য অ্যাজ টু হোল লাইফ সাজা হয়েছে। এরকম নয় যে শুধুমাত্র যাবজ্জীবন সাজা হয়েছে, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে একে সাজা দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শোনাবো? যার হুঁশ আছে সেই তো মানুষ। সমাজ পরিবার কেউ খুশি নয়। ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে ছিল, আছে একটা মৃত্যুদণ্ড, একটা আজীবন কারাদণ্ড। মহামান্য বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন। আমি তার কলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না। পরিবার সিবিআই তদন্তে খুশি নয়, পরিবার সিবিআই তদন্ত। না, আপনি তো অন্য কথা বলছেন। আজকে তো জাজমেন্ট দিয়েছে বিচারক। সিবিআই তো সঞ্জয় রায়কে মেন অ্যাকিউজড করেছে এবং সিবিআই যে চার্জশিটটা তো আপনারা না পড়ে বায়াসড কোশ্চেন করছেন। না না, 30টা পয়েন্ট বলেছে সিবিআই, যেটা এটা অমীমাংসিত এবং আংশিক। 30টা পয়েন্ট বলেছে যাতে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে চার্জশিটে। কিন্তু সিবিআইটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার। তার দুটো জিনিস ছিল, একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন। তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সেটা তার এখতিয়ার, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। তো আমি বলি সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়। আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল, এসব লোককে ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ করতে হবে। 17 লক্ষ টাকা। এরই পাশাপাশি আপনাদেরকে শোনাবো যে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশের পর সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি জানিয়েছেন শোনাবো। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড। কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো। এ প্রসঙ্গে অধীর চৌধুরীর কি বক্তব্য শোনাবো। যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে। বিচার হলো, সবই হলো, মানে বলে না যে আলো জ্বললো, বাজনা বাজলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। সেই রকমই আমার মনে হচ্ছে সবই হলো, কিন্তু একটা অতৃপ্তি যেন, মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না। আমার মনে হচ্ছে যেন যেটা
আমরা আশা করেছিলাম সেটা ঠিক হলো না। আমি কোনো বিচারককে তো দোষ দিতে পারি না, দিচ্ছিও না, কিন্তু তদন্ত বলুন, তদন্তের গভীরতা বলুন, সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ, অদক্ষতার ছাপ, এবং তারই পরিণামে এই ধরনের বিচারের নিষ্পত্তি হলো বলে আমি মনে করি।